আমরা আজকে আরেকটা ক্লাস করছি। এই ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে এমভি 1 2 2 3 4 6 7 8 9 10 11 12 এই যে 10টা মেন ভার্বের যে টেন্স রয়েছে, এই 10টা টেন্সের আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন শিখব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক প্রশ্নার্থক বাক্য গঠনটা আমরা দেখছি। আজকে এই যে ক্লাসটা, এই ক্লাসটার নম্বর হচ্ছে 40 অর্থাৎ 40। গঠন: এই এমভিগুলির কোনো না সূচক প্রশ্নবোধক বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে কি বলা হয়েছে? না সূচক প্রশ্নবোধক বাক্য। সেটা আমরা লিখব। এর নিয়মটা কি? অর্থাৎ এই এমভিগুলির কোনো না সূচক প্রশ্নবোধক বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে কি করতে হবে সেগুলো আমরা আগে লিখে নিচ্ছি। রোমান 1 প্রথমে 1 নম্বর, প্রথমে টেন্স অনুসারে সহকারী ক্রিয়া বসাতে হবে। অর্থাৎ এই যে 10টা টেন্স আছে, এই 10টা টেন্সের যে সহকারী ক্রিয়া প্রত্যেকে আলাদা আলাদা আছে, সেই জন্য টেন্স অনুসারে অর্থাৎ যেটা যে টেন্সের সহকারী ক্রিয়া সেই টেন্সের সহকারী ক্রিয়া বসাতে হবে। আবার বলা আছে ব্র্যাকেটের মধ্যে যে কিন্তু সহকারী ক্রিয়াতে যদি একটার বেশি ওয়ার্ড থাকে, একটার বেশি ওয়ার্ড অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যেমন MB4-এ আছে হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ একটা ওয়ার্ড, বিন একটা ওয়ার্ড, বা হ্যাভ একটা ওয়ার্ড, বিন একটা ওয়ার্ড। আবার দেখা যাচ্ছে যে MB8-এ আছে হ্যাড বিন, অর্থাৎ হ্যাড একটা ওয়ার্ড, বিন একটা ওয়ার্ড, তাহলে সেখানে দুটো ওয়ার্ড হচ্ছে। আবার MB11-এ আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, সেখানে শ্যাল একটা ওয়ার্ড, হ্যাভ একটা ওয়ার্ড, উইল একটা ওয়ার্ড, আবার হ্যাভ একটা ওয়ার্ড। MB12-এ আছে শ্যাল হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল একটা, হ্যাভ একটা, বিন একটা, তিনটে ওয়ার্ড। আর উইল হ্যাভ বিন, উইল একটা, হ্যাভ একটা, বিন একটা। এরকম বিভিন্ন এমভির বিভিন্ন টেন্সের ক্ষেত্রে সহকারী ক্রিয়া একাধিক থাকে। তাই বলা হয়েছে যে সহকারী ক্রিয়াতে যদি একটার বেশি ওয়ার্ড থাকে তবে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। অর্থাৎ আমরা টেন্স অনুসারে সহকারী ক্রিয়া বসাবো, কিন্তু সেখানে যদি দেখা যায় একটার বেশি সহকারী ক্রিয়া আছে তাহলে শেষ ওয়ার্ডটা বাদ রাখবো। 2 নম্বর, এরপর নট এবং সাবজেক্ট পার্টটি বসাতে হবে। অর্থাৎ সহকারী ক্রিয়া বসানোর পরে আমরা নট বসাবো এবং সাবজেক্ট পার্ট যেটা হবে সেটা বসাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা লেখা হয়েছে, তবে সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তবে নট সাবজেক্টের পরে বসাতে হবে। অর্থাৎ আমরা যখন সহকারী ক্রিয়া বসিয়ে নট বসাবো তারপরে সাবজেক্ট পার্ট বসাবো, তবে দেখাই সাবজেক্ট পার্টটা বসাতে গিয়ে যদি সাবজেক্টটা নাউন হয়, প্রোনাউন হয়, তবে ওই নটটা সাবজেক্টের আগে না বসিয়ে নটটা সাবজেক্টের পরে বসাবো। এটা খেয়াল রাখতে হবে, জায়গাটা ভালো করে একটু লিখে বুঝে নিতে হবে আর কি, জিনিসটি খেয়াল রাখা দরকার। তারপর 3 নম্বর আসছি, তারপর সহকারী ক্রিয়ার বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। অর্থাৎ ওই যে বলেছিলাম যে 1 নম্বরে যে প্রথমে সহকারী ক্রিয়া বসাতে হবে এবং সহকারী ক্রিয়াতে যদি একের বেশি ওয়ার্ড থাকে তবে শেষ ওয়ার্ডটা বাদ রাখতে হবে। তো সেই বাদ রাখা ওয়ার্ডটা বসাতে হবে। অর্থাৎ সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেলে, নট এবং সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেলে তারপরে শেষ ওয়ার্ডটি বসাতে হবে। 4 নম্বর নিয়ম বলা হচ্ছে, এরপর টেন্স অনুসারে মূল ভার্বের রূপটি বসাতে হবে। এখানেও ঠিক তাই, বিভিন্ন টেন্সের মূল ভার্বের রূপটা বিভিন্ন হয়। কোথাও দেখা যাচ্ছে V1 অর্থাৎ মূল ভার্বে 1 নম্বর রূপ বসে, কোথাও V1 অর্থাৎ 1 নম্বর রূপের সঙ্গে আইএনজি যোগ হয়, কোথাও V2 হয়, আবার কোথাও V3 হয়, এরকম আর কি। V3 মানে পার্টিসিপেল রূপটা হয় এরকম আর কি। তাই বলা হয়েছে যে এরপর টেন্স অনুসারে মূল ভার্বে রূপটি বসাতে হবে এবং শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এটা সবার ক্ষেত্রে একই যে নিয়ম, অবজেক্ট 1 2 3 বসানো। আচ্ছা, গঠন নিয়মটা আরেকবার বলে যাচ্ছি। 1 নম্বর রোমান 1-এ প্রথমে টেন্স অনুসারে সহকারী ক্রিয়া বসাতে হবে, কিন্তু সহকারী ক্রিয়াতে যদি একটার বেশি ওয়ার্ড থাকে তবে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। এটা ভালো করে বলে দিলাম বোঝানোটা। 2 নম্বর রোমান 1, রোমান 2, এরপর নট এবং সাবজেক্ট পার্টটি বসাতে হবে। এই সহকারী ক্রিয়া বসানোর পরে নট বসাবো এবং সাবজেক্ট পার্ট বসাবো, কিন্তু এখানে হচ্ছে তবে সাবজেক্ট পার্টটি যদি প্রোনাউন হয় তবে নট সাবজেক্টের পরে বসাবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে সাবজেক্ট পার্টের প্রোনাউন আছে, তখন নটটা সাবজেক্টে আগে না বসিয়ে নটটা সাবজেক্টের পরে বসাবো।
3 নম্বর হচ্ছে তারপর সহকারী ক্রিয়ার বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। আমরা বলেছি যে সহকারী ক্রিয়া যদি একাধিক ওয়ার্ড থাকে সেই শেষের ওয়ার্ডটা বাদ রাখবো, তো সেই শেষের ওয়ার্ডটা এবার আমরা বসাচ্ছি, অর্থাৎ নট এবং সাবজেক্ট পার্ট বসানোর পরে। 4 নম্বর হচ্ছে এরপর টেন্স অনুসারে মূল ভার্বের রূপটি বসাতে হবে, অর্থাৎ মূল ভার্বের যার যেমন রূপ হবে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে যা হয়, আমরা তো টেন্স ওই ট্রান্সলেশন করার সময় প্রত্যেকটার টেন্সের মূল ভার্বের রূপটা আমরা দেখেছি, সেই অনুযায়ী লিখব। আর শেষে তখন অবজেক্ট 1, 2, 3 এগুলো বসাবো। এই নিয়ম অনুযায়ী আমরা ওই 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 10টা টেন্সের আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠনটা করব। তো এখন আমরা কয়েকটা উদাহরণ করে নিই। উদাহরণ করা তার সঙ্গে আমরা বুঝতে পারবো ভালো করে এই গঠনের সম্পর্কটা। উদাহরণ নম্বর 1 আমরা বাংলা বাক্যটা আগে লিখি। বাংলা বাক্যটা লিখছি, চাষিরা কি সারা জীবন ধরিয়া ফসল উৎপাদন করিতেছে না? চাষিরা কি সারা জীবন ধরিয়া ফসল উৎপাদন করিতেছে না? তাহলে এই বাক্যটা আমরা লিখলাম। এবার ভেঙে নিচ্ছি। চাষিরা, এটা আমরা পাচ্ছি সাবজেক্ট 6, কি পাচ্ছি ইন্টারোগেটিভ, সারা জীবন ধরিয়া এটা নির্দিষ্ট সময় বুঝিয়েছে, তাই এটা অবজেক্ট 3b। ফসল এটা হচ্ছে জিনিস অবজেক্ট 1, উৎপাদন করিতেছে এটা হচ্ছে মেন ভার্ব, মেন করিতেছে মূল ক্রিয়ার সঙ্গে তেছে থাকলে আমরা জানি এটা 2 হয়, বা যেহেতু এখানে নির্দিষ্ট সময় উল্লেখ আছে তাই নির্দিষ্ট সময় এটা MB4, আর নাটা নেগেটিভ, অর্থাৎ চাষিরা সাবজেক্ট 6, কি ইন্টারোগেটিভ, সারা জীবন ধরিয়া হলো অবজেক্ট 3b, ফসল অবজেক্ট 1, উৎপাদন করিতেছে MB4, না নেগেটিভ। তাহলে এবার আমরা এটা ইংরেজিতে ট্রান্সলেশন করি। তো প্রথম যে 1 নম্বর নিয়ম প্রথমে বলা হচ্ছে, প্রথমে টেন্স অনুসারে সহকারী ক্রিয়া বসাতে হবে। তো এখানে MB4 এর সহকারী ক্রিয়া হচ্ছে হ্যাজ বিন আর হ্যাভ বিন, তাহলে এখানে দুটো আছে। তাই আমরা প্রথমে চাষিরা S6 বলে আমরা সহকারী ক্রিয়া হ্যাভ হবে, তাই প্রথমে হ্যাভ লিখলাম। তারপরে বলা হয়েছে এরপরে নট বসাতে হবে, নট বসালাম। তারপরে নট এবং সাবজেক্ট পার্ট হচ্ছে চাষিরা হচ্ছে দ্য ফার্মার্স, FARMERS, ফার্মার্স বসালাম। তারপরে বাদ রাখা হ্যাভ বিনের, ওখানে দুটো ছিল বলে বিনটা বাদ রেখেছিলাম, সেই বিন এবার বাদ রাখা, এই যে শব্দটা বিন লিখে নিলাম। তারপরে বলা হয়েছে 3 নম্বরে যে তারপর টেন্স অনুসারে মূল ভার্বের রূপটি বসাতে হবে। তো এখানে MB4 এর মূল ভার্বের রূপ হচ্ছে V1 ING, অর্থাৎ এখানে উৎপাদন করা হচ্ছে প্রডিউস, তার সঙ্গে ING হলো প্রডিউসিং, PRODUCING, প্রডিউসিং। এবং অবজেক্ট 1 হচ্ছে ফসল, ক্রপস, CROPS, ক্রপস। তারপরে এখানে অবজেক্ট 2, 3 নেই, এটা আছে অবজেক্ট 3b। অবজেক্ট 3b হচ্ছে সারা জীবন ধরিয়া, ফর দেয়ার হোল লাইফ। তাহলে চাষিরা কি সারা জীবন ধরিয়া ফসল উৎপাদন করিতেছে না? এটা আমরা ইংরেজি লিখে পেলাম, হ্যাভ নট দ্য ফার্মার্স বিন প্রডিউসিং ক্রপস ফর দেয়ার হোল লাইফ। এবারে আমরা আর একটা উদাহরণ লিখছি, 2 নম্বর উদাহরণটা বাংলা লিখছি। লেখকটি কি একটি কল্পবিজ্ঞান লিখিতেছিল না? লেখকটি কি একটি কল্পবিজ্ঞান লিখিতেছিল না? লেখকটি সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, একটি কল্পবিজ্ঞান এটা অবজেক্ট 1, লিখিতেছিল এটা তেছিল যোগ আছে মূল ক্রিয়ার সঙ্গে, তাহলে এটা আমরা জানি MB6, না নেগেটিভ। তাহলে লেখকটি সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, একটি কল্পবিজ্ঞান এটা অবজেক্ট 1, লিখিতেছিল MB6, না নেগেটিভ। তাহলে এটা আমরা এই যে MB6 এর সহকারী ক্রিয়া হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, তাহলে আমরা প্রথমে তাই এখানে লেখকটি S5 এর জন্য ওয়াজ হয়, তাই প্রথমে সহকারী 1 নম্বর নিয়মে আছে প্রথমে টেন্স অনুসারে সহকারী ক্রিয়া বসাতে হবে। তাহলে সহকারী এখানে আমরা পেলাম যে ওয়াজ, তাই ওয়াজটা বসাচ্ছি। আচ্ছা, এখানে সহকারী ক্রিয়া একটাই আছে, আমাদেরকে বাদ রাখতে হবে না। তারপরে আমরা এখানে 2 নম্বর নিয়মে বলছে নট বসাবো, তাহলে নট বসালাম। নটের পরে বলা আছে সাবজেক্ট পার্টি বসাতে হবে, সাবজেক্ট পার্টি হচ্ছে লেখকটি, তাহলে লেখকটি ইংরেজি লিখলাম দ্য অথর, AUTHOR, অথর। তাহলে ওয়াজ নট দ্য অথর হলো। এরপরে আমাদের বলা হয়েছে টেন্স অনুসারে 3 নম্বর বলা হচ্ছে সহকারী ক্রিয়া বাদ রাখা ওয়ার্ডটা বসাতে হবে, তো এখানে সহকারী ক্রিয়া বাদ রাখা হয়নি, তাই ওটা আমাদের লাগবে না।
তারপরে এরপর টেন্স অনুসারে মূল ভার্বের শক্তি বসাতে হবে। তো মূল ভার্ব লিখিতে ছিল, তাহলে লেখা যেহেতু রাইট, তার সঙ্গে রাইটিং আইএনজি যোগ হলো, WRITT রাইটিং। তারপরে আছে অবজেক্ট 1 একটি কল্পবিজ্ঞান, আ সায়েন্স ফিকশন, তাহলে দাঁড়ালো ওয়াজ নট দ্য অথর রাইটিং আ সায়েন্স ফিকশন, SCIENCE সায়েন্স ফিকশন, FICTION সায়েন্স ফিকশন। তাহলে লেখকটি কি একটি কল্পবিজ্ঞান লিখিতে ছিল না, ওয়াজ নট দ্য অথর AUTHOR অথর রাইটিং WRITTING রাইটিং আ সায়েন্স ফিকশন। 2 নম্বর উদাহরণটা আমাদের হয়ে গেল এবং ট্রান্সলেশনও করা হয়ে গেল। এবারে আসছি 3 নম্বর আরেকটা উদাহরণে। 3 নম্বর উদাহরণের বাংলাটা লিখি। সে কি জলাশয়ে সাঁতার কাটিতে থাকিবে না, সে কি জলাশয়ে সাঁতার কাটিতে থাকিবে না। এটা আমরা ভেঙে নিই। সে হচ্ছে সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, জলাশয়ে অবজেক্ট 2, সাঁতার কাটিতে থাকিবে এটা MB10, সাঁতার কাটিতে থাকিবে। তে থাকিবে থাকলে আমাদের বলা হয়েছে যে মূল ক্রিয়ার সঙ্গে তে থাকিবে থাকলে MB10 হয়, তাহলে MB10 না নেগেটিভ। আচ্ছা, MB10-এ সহকারী ক্রিয়া হচ্ছে উইল বি আর শ্যাল বি। তো এখানে আমরা প্রথমে যেহেতু সাবজেক্ট 5 তার জন্য আমরা সহকারী ক্রিয়া হবে উইল বি, তাহলে আমরা প্রথম দুটো আছে বলে প্রথম অংশ উইলটা লিখে নিচ্ছি। প্রথমে সহকারী ক্রিয়া বসাচ্ছি উইল, 1 নম্বর নিয়মে যা বলা আছে টেন্স অনুসারে সহকারী ক্রিয়া বসাতে হবে, তাহলে সহকারী ক্রিয়া উইল বসালাম। উইলের পরে এবারে সহকারী ক্রিয়া পরে আমরা নট বসাবো, কিন্তু এখানে সাবজেক্টটা আছে সে হচ্ছে প্রোনাউন, তাই এই নট বসাতে পারলাম না। এরপরে আমরা সাবজেক্ট হি বসিয়ে নিলাম, প্রোনাউনের পরে নট বলবে, তাই এবারে নটটা বসিয়ে নিলাম। সাবজেক্ট বসালাম হি, এবারে নট বসালাম প্রোনাউনের পরে নট। তারপরে এখানে বাদ রাখা যে শেষ ওয়ার্ডটা, অর্থাৎ সহকারী ক্রিয়ার উইল বি ছিল, উইল এবং বি দুটো, তাই বিটা বাদ রেখেছিলাম, এবার নটের পরে বিটা বসিয়ে নিলাম। তাহলে উইল, তারপরে সাবজেক্ট হি, তারপরে নট পরে আসলো হি নট, তারপরে বাদ রাখা যে দ্বিতীয় বা শেষ ওয়ার্ডটা অক্সিলারি ভার্বের সেই বি বসালাম। তারপরে বলা হচ্ছে মূল ভার্বের টেন্স অনুসারে মূল ভার্বের রূপ বসাতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে সুইম, সুইমের হচ্ছে আইএনজি, তাহলে সুইমিং। এখানে MB10-এর মূল ভার্বের রূপ হচ্ছে V1 আইএনজি, তাহলে V1 হচ্ছে সুইম, তার সঙ্গে আইএনজি সুইমিং। তারপর আছে অবজেক্ট 1 2 3, অবজেক্ট 1 এখানে নেই, অবজেক্ট 2 আছে জলাশয়ে, তাহলে ইন দ্য পুল। তাহলে সে কি জলাশয়ে সাঁতার কাটিতে থাকিবে না, এটা ট্রান্সলেশন করে পাচ্ছি উইল হি নট বি সুইমিং ইন দ্য পুল। POOL পুল হচ্ছে জলাশয় যেটা বলি। উইল হি নট বি সুইমিং ইন দ্য পুল, সে কি জলাশয়ে সাঁতার কাটিতে থাকিবে না, এটা MB10-এর আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে পেলাম। 3 নম্বর উদাহরণটা হয়ে গেল। আমরা এরপরে আরেকটা উদাহরণ 4 নম্বর করছি। 4 নম্বর উদাহরণের বাংলাটা বাক্যটা লিখছি। 4 নম্বর উদাহরণের বাংলা বাক্যটা হচ্ছে তোমরা কি অক্ষমদের সাহায্য করিয়া থাকিবে না, তোমরা কি অক্ষমদের সাহায্য করিয়া থাকিবে না। আচ্ছা, ভেঙে নিচ্ছি। তোমরা সাবজেক্ট 4, কি ইন্টারোগেটিভ, অক্ষমদের এটা অবজেক্ট 1, সাহায্য করিয়া থাকিবে এটা MB, তাহলে ইয়া থাকিবে MB11 হয়, তাই MB11 না নেগেটিভ। তো MB11-এর সহকারী ক্রিয়া হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, অর্থাৎ শ্যাল একটা আর হ্যাভ একটা, বা উইল একটা হ্যাভ একটা, এখানে দুটো ওয়ার্ড আছে, তাই শেষ ওয়ার্ড হচ্ছে হ্যাভ, তাই হ্যাভটা আমরা সহকারী ক্রিয়া প্রথম বসানোর সময় হ্যাভটা বাদ রাখবো। তাহলে এখানে সহকারী ক্রিয়া হচ্ছে উইল হ্যাভ, যেহেতু তোমরার জন্য উইল হ্যাভ হবে। তাহলে আমরা প্রথম সহকারী ক্রিয়া প্রথম হচ্ছে উইলটা বসালাম, তারপরে নট বসানোর কথা, কিন্তু তোমরা শব্দটা ইউ হচ্ছে প্রোনাউন, তাই নট এই ইউ এর আগে না বসে নট পরে বসবে, তাই উইল ইউ নট হলো। এবারে সহকারী ক্রিয়ার বাদ রাখা শেষ ওয়ার্ডটা আমরা বসাচ্ছি হ্যাভ, তাহলে উইল ইউ নট হ্যাভ আমাদের বসানো হয়ে গেল সহকারী ক্রিয়া নট এবং সাবজেক্ট
প্রোনাউন হিসেবে বসানো হয়ে গেল। এরপরে আসবে মূল ভার্ব এখানে MV11 হচ্ছে V3 হয়, তাই এখানে সাহায্য করা ইংরেজি হেল্পের V3 হেল্পড, HELPED হেল্পড। তারপরে আমরা পাচ্ছি অবজেক্ট 1 হচ্ছে অক্ষমদের, অক্ষম হচ্ছে ডিসঅ্যাবলড বা ডিসঅ্যাবল পারসনস বলতে পারি। তাহলে তোমরা কি অক্ষমদের সাহায্য করিয়া থাকিবে না? উইল ইউ নট হ্যাভ হেল্প দ্য ডিসঅ্যাবলস অথবা ডিসঅ্যাবল পারসনস, DISABLEDS ডিসঅ্যাবলস বা ডিসঅ্যাবল পারসন, এটা করলেও হবে আর কি। এবার আমরা আরেকটা উদাহরণ 5 নম্বর যেটা করছি, তাহলে 5 নম্বর উদাহরণটা আমরা লিখছি বাংলাটা। জেলেরা কি কয়েকদিন ধরিয়া সমুদ্রে মাছ ধরিতে থাকিবে না? জেলেরা কি কয়েকদিন ধরিয়া সমুদ্রে মাছ ধরিতে থাকিবে না? তাহলে আমরা এখানে জেলেরা পাচ্ছি সাবজেক্ট 6 কি ইন্টারোগেটিভ, কয়েকদিন ধরিয়া এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে তাই এটা অবজেক্ট 3B, সমুদ্রে এটা জায়গা বোঝাচ্ছে অবজেক্ট 2, মাছ এটা জিনিস বোঝাচ্ছে অবজেক্ট 1, ধরিতে থাকিবে এটা MV12 অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখে তে থাকিবে হলে আমরা MV12 জানি সেটা, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই MV12 হচ্ছে, আর নাটা নেগেটিভ। তাহলে এটা আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করলে পাচ্ছি প্রথমে এখানে MV12 এর সহকারী ক্রিয়া হচ্ছে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন, অর্থাৎ 3টে করে ওয়ার্ড আছে, 3টে করে ওয়ার্ড আছে এখানে। জেলেরা যেহেতু S6 তাই S6 এর জন্য উইল হ্যাভ বিন হবে, তাহলে আমরা উইল হ্যাভ বিন এর মধ্যে আমরা উইল হ্যাভ এই দুটো ওয়ার্ড আগে বসিয়ে নিলাম সহকারী ক্রিয়া, তারপরে নট বসাচ্ছি, যে জেলেরা যেহেতু নাউন তাই নট জেলেদের সাবজেক্টের আগে বসলো, তাহলে উইল হ্যাভ নট। তারপরে জেলেরা দ্য ফিশারম্যান সাবজেক্ট বসালাম দ্য ফিশারম্যান, তারপরে সহকারী ক্রিয়া বাদ রাখা শেষ ওয়ার্ডটা আমরা বসাচ্ছি বিন, BWN বিন, তারপরে মূল ভার্ব হচ্ছে ধরা ক্যাচ, তাহলে তার সঙ্গে আইএনজি যোগ হবে ক্যাচিং। তারপরে অবজেক্ট 1 হচ্ছে মাছ ফিশ, তারপরে অবজেক্ট 2 হচ্ছে সমুদ্রে ইন দ্য সি, তারপরে নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট সময় লেগে যায় 3B যেটা হচ্ছে কয়েকদিন ধরিয়া, তাহলে ফর ফিউ ডেজ। তাহলে জেলেরা কি কয়েকদিন ধরিয়া সমুদ্রে মাছ ধরিতে থাকিবে না? এটা আমরা ট্রান্সলেশন করে পাচ্ছি উইল হ্যাভ নট দ্য ফিশারম্যান বিন ক্যাচিং ফিশ ইন দ্য সি ফর ফিউ ডেজ। উইল হ্যাভ নট দ্য ফিশারম্যান বিন ক্যাচিং ফিশ ইন দ্য সি ফর ফিউ ডেজ। আমরা এখানে 5টা উদাহরণ আমরা করে নিলাম। তো এখানে যেহেতু বলা আছে যে 10টা টেন্সেরই একই টাইপের, কিন্তু সব টেন্সের ক্ষেত্রে আছে যে একের বেশি সহকারী ক্রিয়া থাকে না, সেই জন্য যেগুলোতে একের বেশি সহকারী ক্রিয়া আছে সেইগুলোর দিক থেকে আমি এখানে করে দেখালাম, আর যেগুলো একটাই সহকারী ক্রিয়া আছে সেগুলো তো আরও সুবিধা, অর্থাৎ আমাদের যে এখানে নিয়মের মধ্যে 3 নম্বর নিয়মটা লেখা আছে যে তারপর সহকারী ক্রিয়া বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে, এই 3 নম্বর নিয়মটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেই টেন্সগুলোর ক্ষেত্রে। তো সেই জন্যই বলছি যে এই নিয়মগুলো ভালো করে ফলো করে, ভালো করে বলতে একদম নিখুঁত করে ফলো করতে হবে, এবং সেই যা বলা আছে সেই অনুযায়ী আমাদের বসাতে হবে, তবে সেই অনুযায়ী বসালে আমার যে বাক্যটা লিখব সেই বাক্যের ট্রান্সলেশনটা নির্ভুল হবে। এটা একাধিকবার বা বারবার নিজের পছন্দ মতো বাক্য লিখে এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে তাহলে এই জিনিসটা যথেষ্ট অভ্যাস হয়ে যাবে। তো আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি, সবার কুশল কামনা করছি।